সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আজ আমরা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি নতুন একটা বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশ, সেখান থেকে আমরা আজকে আলোচনা করব। তো আমরা জানি যে ব্যাকরণ জানতে হলে আগে ভাষাকে চিনতে হবে, জানতে হবে। তো ভাষাকে চেনার পরে, ভাষাকে জানার পরে তারপর আমরা ব্যাকরণে প্রবেশ করব। তো আমি প্রথমেই আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে যে ভাষা কাকে বলে, ভাষা বলতে কি বুঝি আমরা। তারপর আমরা আস্তে আস্তে অগ্রসর হব। তো আমাদের প্রথমেই জানা দরকার আসলে ভাষা কাকে বলি আমরা। আমি এখানে আমাদের বোর্ডে আমি লিখেছি ভাষা সম্পর্কে, শব্দটা আমি এখানে লিখেছি। তো ভাষা বলতে আমরা আসলে কি বুঝি, আমরা অনেকেই ভাষা ব্যবহার করি, আমরা পৃথিবীর সকল মানুষ আমরা নিজের নিজের মাতৃভাষায় আমরা কথা বলি। আমাদের মাতৃভাষা আছে, সেই ভাষায় আমরা কথা বলি ছোটোবেলার জন্ম থেকেই। জন্মের পর থেকে আমরা যে ভাষায় কথা বলি, সেটা আমাদের মায়ের মুখ থেকে যেটা শুনি সেটাই আমাদের মাতৃভাষা। তো পৃথিবীতে অসংখ্য ভাষা আছে, হাজার হাজার ভাষা। তো এই যে হাজার হাজার ভাষা আছে, এই ভাষাগুলো সৃষ্টি কিভাবে হলো, কিভাবে উৎপত্তি হলো, কিভাবে সেটা বিকশিত হলো এবং সেটা কিভাবে আমরা ব্যবহার করছি, এই সবগুলো আমাদের জানা প্রয়োজন। তো আমরা প্রথমে আজকে ভাষা কাকে বলে এই বিষয়টা জানতে চেষ্টা করব। আমরা সবাই জানি যে ভাষা হচ্ছে আমাদের মনের ভাবনাগুলোকে প্রকাশ করার একটা মাধ্যম, যোগাযোগের একটা মাধ্যম, মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে ভাষা। তো আমরা এইভাবে ছোটোবেলায় পড়ে এসেছি যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে, অথবা যোগাযোগের, পারস্পরিক যোগাযোগের মাধ্যমকে ভাষা বলে, এরকম করে আমরা পড়ে আসছি। তো ব্যাকরণসম্মতভাবে সেই ভাষার সংজ্ঞাটা কীরকম হবে, আজকে আমরা সেটা জানতে চেষ্টা করব। তো আমি প্রথমে আসবো যে আসলে ভাষা কাকে বলি, আমরা কাকে বলবো। আমরা যে বলছি যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে, এটা যদি বলি সহজভাবে, একেবারে আমরা যে স্কুলে পড়েছিলাম সেটা যদি সহজ করে বলে দিই এই কথাটা, তাহলে আসলে যারা বোবা, যারা কথা বলতে পারে না, তারা ইশারায় মনের ভাব প্রকাশ করে। আমরা জানি যে তাহলে সেটাকে আমাদেরকে ভাষা বলে স্বীকার করে নিতে হবে। মনের ভাব প্রকাশ যেহেতু তারা করে, বোবারা, তাহলে সেটা ভাষা। আসলে সেটা ব্যাকরণের ভাষায়, সেটা ভাষা নয়। আর আমরা যদি বলি যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে, তাহলে চিত্রশিল্পীরা যে ছবি আঁকেন, আমাদের সেই ছবিগুলোকে আমাদেরকে ভাষা বলতে হবে। আমরা জানি যে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন, ওনার একটা বিখ্যাত ছবি, একটা ডাস্টবিনের মধ্যে মানুষ, কুকুর, কাক একসাথে খাবার কুড়িয়ে খাচ্ছে এবং একটা পেন্সিল স্কেচ, এবং সেটা নিচে লেখা আছে যে 1943। আর কিছুই লেখা নেই, একটা ছবি, ডাস্টবিন, সেখানে কুকুর, মানুষ এবং কাক একসাথে খাবার কুড়িয়ে খাচ্ছে ওখান থেকে, এবং নিচে 1943 লেখা। তো এই ছবির মাধ্যমে, ছবিটা দেখে আমরা বুঝতে পারি যে 1943 সালে কত ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যে মানুষ কুকুরের সাথে, কাকের সাথে খাবার কুড়িয়ে খাচ্ছে ডাস্টবিন থেকে। তো এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারি। তাহলে এই ছবির মাধ্যমেও একজন চিত্রশিল্পী তার মনের ভাবটাকে তিনি প্রকাশ করেছেন, এবং সেটা যুগের পর যুগ আমরা সেই ভাবটাকে আমরা আবিষ্কার করছি, আমরা বুঝছি এটা এবং বোঝার চেষ্টা করে যাচ্ছি। তাহলে আমরা যদি বলি যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে, তাহলে ছবি আঁকা যেটা চিত্রশিল্পীরা যেটা ছবির মাধ্যমে তাদের মনের ভাবনাটাকে প্রকাশ করেন, তাহলে সেটাও ভাষা হয়ে যাবে। আসলে সেটা তো ভাষা বলতে পারি না আমরা ব্যাকরণের ভাষায়। তো আমরা যদি বলি যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে, তাহলে যারা নৃত্যশিল্পী, তারা নাচের মাধ্যমে তারা মনের ভাবটাকে প্রকাশ করেন, মানে গানের কথা, গানের বাণীকে তারা প্রকাশ করেন নৃত্যের মাধ্যমে। তাহলে নাচকেও আমরা বলতে পারি যে মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম, তাহলে সেটাও ভাষা হয়ে যাবে। আসলে সেটাও ভাষা নয়। সুতরাং ভাষা হতে গেলে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে, এই সহজভাবে যদি আমরা বলে দিই ব্যাকরণের ভাষায়, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা ভাষা কাকে বলবো, এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। ভাষা হবে কীরকম? ভাষা হতে হলে 6টি উপাদান লাগে। যেমন প্রথমত তাকে মানব জাতি হতে হবে, 2 নম্বর হচ্ছে তাকে বাক প্রত্যঙ্গের ব্যবহার করতে হবে। আমরা সহজ করে যদি বলি যে কথাটা এরকম, যে মানব জাতি বাক প্রত্যঙ্গের সাহায্যে অপরের বোধগম্য, অর্থবহ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করবে, তাকে আমরা ভাষা বলবো।
প্রথমত তাকে মানব জাতি হতে হবে। 2 নম্বর হচ্ছে যে তাকে বাক প্রত্যঙ্গের ব্যবহার করতে হবে। 3 নম্বর হচ্ছে তাকে যে বাক প্রত্যঙ্গের ব্যবহার করে অপরের বোধগম্য, মানে একটা বৃহৎ জনগোষ্ঠী, শুধু একজন কথা বললে হবে না, একজন বুঝলে হবে না, একটা জনগোষ্ঠী তাকে বুঝতে হবে, একই ভাষাগোষ্ঠীর মানুষ বুঝতে পারে এরকম অপরের বোধগম্য কিছু তাকে বলতে হবে। তাহলে মানব জাতি বাক প্রত্যঙ্গের সাহায্যে অপরের বোধগম্য, অর্থবহ, এবং যেটা বলবো সেটা অপরের বোধগম্য হতে হবে, অর্থবহ হতে হবে, এবং সেটা উচ্চারণ করতে হবে, ধ্বনি বা ধ্বনি সমষ্টি হতে হবে, এবং সেটা উচ্চারণ করতে হবে। তখন তাকে আমরা বলবো যে ভাষা। যেমন আমরা সিনেমায়, বাংলা সিনেমায় দেখি যে তখনকার দিনের বাংলা সিনেমায় নায়ক নায়িকা দুজন কথা বলছে ইশারায়, একজন 4 তলার ছাদে, আরেকজন নিচতলায়, নিচে রাস্তায় দাঁড়িয়ে ইশারায় কথা বলছে তারা। তো ইশারার কথাগুলো আমরা যারা বাইরে থেকে দেখি দর্শকরা, আমরা বুঝতে পারি না, কিন্তু তারা নিজেরা বুঝে। তো এই যে বোঝার যে ব্যাপারটা, তাহলে আমরা যদি বলি যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে, তাহলে এই যে ইশারায় তারা কথা বললো এটাও একটা ভাষা হয়ে যাবে। সুতরাং মনের ভাব প্রকাশ করতে যেহেতু পেরেছে, সুতরাং এটাও ভাষা নয়। তাহলে ভাষা হতে গেলে এই উপাদানগুলোর দরকার। প্রথমত তাকে মানব জাতি হতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে বাক প্রত্যঙ্গের ব্যবহার করতে হবে। 3 নম্বর হচ্ছে তাকে অপরের, মানে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা অপরের বোধগম্য হতে হবে। তারপর সেটা উচ্চারণ করতে হবে, সেটা ধ্বনি বা ধ্বনি সমষ্টি হতে হবে, সেটা অর্থবহ হতে হবে। তারপর আমরা তাকে বলবো যে ভাষা। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি যে মানব জাতি বাক প্রত্যঙ্গের সাহায্যে অপরের বোধগম্য, অর্থবহ, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। এই সহজ এই সংজ্ঞাটা, এই বিজ্ঞানসম্মত সংজ্ঞাটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা এখন আর আগের মতো করে আর বলবো না যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। এই কথাটা আমরা এখন থেকে, আজকে থেকে আমরা আর বলবো না। তাহলে ভাষা হতে গেলে আমরা জানি যে বাক প্রত্যঙ্গের ব্যবহার থাকতে হবে। তো বাক প্রত্যঙ্গের ব্যাপারটা হচ্ছে এরকম, আমি ইশারায় কথা বললে আমার বাক প্রত্যঙ্গের ব্যবহার নাই, ছবি আঁকলে আমার বাক প্রত্যঙ্গের ব্যবহার নাই, নৃত্যের মাধ্যমে যখন আমি আমার মনের ভাব প্রকাশ করব সেখানেও আমার বাক প্রত্যঙ্গের ব্যবহার নাই। তাহলে কোনো নাটকে, সিনেমায় যখন ইশারায় যখন দুজন ভাব বিনিময় করবে সেখানেও বাক প্রত্যঙ্গের ব্যবহার নাই। তাহলে আমাদের বাক প্রত্যঙ্গ হচ্ছে ফুসফুস থেকে বাতাস মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় যেসব প্রত্যঙ্গের সাথে ধাক্কা লেগে লেগে এক একটা ধ্বনি উচ্চারিত হয়, সেই প্রত্যঙ্গগুলোর নাম হচ্ছে বাক প্রত্যঙ্গ। আমরা জানি যে আমরা যখন কথা বলি, কথা মানে হচ্ছে কতগুলো ধ্বনির সমষ্টি। এই কথাগুলো মানে যে ধ্বনিগুলো আমরা উৎপাদন করছি, আমরা আমরা মুখ দিয়ে বের করছি, সেই ধ্বনিগুলো হচ্ছে ফুসফুস থেকে বাতাস মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ধাক্কা লেগে লেগে বিভিন্ন জায়গার সংস্পর্শে এক একটা ধ্বনি এক এক রকম করে উচ্চারিত হচ্ছে। সেগুলোর সমষ্টি হচ্ছে শব্দ, অথবা আমরা বাক্যে রূপান্তর করছি সেটা। তাহলে যেসব ফুসফুস থেকে বাতাস মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় যেসব প্রত্যঙ্গের সংস্পর্শে অথবা ধাক্কা লেগে অথবা তাদের সাথে যুক্ত হয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হবে, মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় যে ধ্বনিগুলো উচ্চারিত হবে, তাকে বলবো যে সেই প্রত্যঙ্গগুলোর সাথে, যে প্রত্যঙ্গগুলোর সাথে ধাক্কা গিয়ে উচ্চারিত হবে, সেই প্রত্যঙ্গগুলোকে আমরা বলছি যে বাক প্রত্যঙ্গ। যেমন ফুসফুস, স্বতন্ত্র, আলজিহ্বা, অধিজিহ্বা, তালু, দাঁত, জিহ্বা, ঠোঁট, এগুলো হচ্ছে বাক প্রত্যঙ্গ। সুতরাং এগুলো যখন আমরা উচ্চতর ক্লাসে যখন ধ্বনি বিজ্ঞান নিয়ে আমরা পড়াশোনা করব, তখন এই বিষয়গুলোর আমরা বিস্তারিত জানতে পারবে তোমরা। এই বিষয়গুলো আমি যদি এখানে এঁকে দেখাতে পারতাম শ্রেণীকক্ষে, হলে এটা আমি এঁকে দেখানো সম্ভব হতো বাক প্রত্যঙ্গগুলো কী কী। তো আমরা সেই দিকে আর যাচ্ছি না। আমরা তাহলে সংজ্ঞাটা মোটামুটি মনে রাখতে হবে যে মানব জাতি বাক প্রত্যঙ্গের সাহায্যে অপরের বোধগম্য, অর্থবহ, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে আমরা তাকে বলবো যে ভাষা। তো আমরা জানি যে পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে। তো হাজার হাজার ভাষার মধ্যে পৃথিবীতে প্রায় 7,000-এর মতো ভাষা আছে। তো বিলুপ্তি হতে হতে এখন অনেক ভাষা কমে গেছে। আমরা জানি যে পৃথিবীর 96% মানুষ ব্যবহার করে মাত্র 4% ভাষা, আর 4% মানুষ ব্যবহার করে 96% ভাষা। তার মানে খুব অল্প সংখ্যক মানুষ ম্যাক্সিমাম ভাষায় কথা বলে,
সংখ্যাগরিষ্ঠ ভাষায় কথা বলেছে খুব অল্প সংখ্যক মানুষ। এবং এমনও কতগুলো পৃথিবীতে ভাষা আছে যেই ভাষাগুলোতে কথা বলার মানুষ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এবং ধনী বিজ্ঞানীরা, যারা গবেষক, তারা ওনারা আশঙ্কা করছেন যে এই শতাব্দীতেই পৃথিবীতে থেকে অনেকগুলো ভাষা বিলুপ্ত হয়ে যাবে। কারণ আমরা জানি যে পৃথিবীর অনেক ভাষাতেই তাদের সেই ভাষাগুলো লেখার মতো বর্ণমালা নেই, সুতরাং সেগুলোকে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই। যারা সেই ভাষাগুলোতে কথা বলে, একেবারে যে ভাষাগুলো বিলুপ্তির পথে, সেই ভাষাগুলো যারা কথা বলে, সেগুলোর মধ্যে এমনও কতগুলো ভাষা আছে যেই ভাষায় কথা বলে মাত্র 4-5 জন মানুষ, 10-12 জন মানুষ এরকম। তাদের পরবর্তী প্রজন্ম ওই মূল ভাষায় কথা বলছে, ওই দেশের ওই অঞ্চলের মূল ভাষায় কথা বলে, তাদের নিজস্ব ভাষাটা ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে, তারা আর ওই ভাষায় কথা বলছে না। যেসব প্রবীণেরা এখনও পর্যন্ত সেই নিজের ভাষায় কথা বলছে, তাদের মৃত্যু হলে সেই ভাষাটার মৃত্যু ঘটবে। তো এরকম আশঙ্কা প্রকাশ করছেন সবাই। যারা এই ভাষা নিয়ে যারা গবেষণা করছেন, তারা আশঙ্কা করছেন যে পৃথিবী থেকে এই শতাব্দীতেই অনেকগুলো ভাষা বিলুপ্ত হয়ে যাবে। তো আমরা জানি যে পৃথিবীতে এতগুলো ভাষা, এই ভাষাগুলোর উৎপত্তি কিন্তু এক জায়গা থেকে হয়েছে। আমরা যদি মানব জাতির ইতিহাসটা পর্যালোচনা করি, যে বেড়ে যাওয়ার বর্তমানে যে 700 কোটি মানুষ, সেটাকে যদি আমরা ক্রমান্বয়ে পেছন দিকে ফিরে যাই, যখন আমরা দেখব যে আদম অথবা হাওয়া অথবা অ্যাডাম অ্যান্ড ইভ, সেখানে যদি ফিরে যাই, সেখান থেকে যদি আমরা কল্পনা করি একেবারে পৃথিবীর প্রথম মানুষ যদি চিন্তা করি, তাহলে সেখান থেকেই তারপর আস্তে আস্তে যেভাবে ভাষার সৃষ্টি হলো, সেটা ছড়িয়ে ছড়িয়ে আসলে বিভিন্ন ভাষা গোষ্ঠীতে রূপান্তর হয়েছে। বিভিন্ন জায়গায় মানুষ যত ছড়িয়ে গিয়েছে, তত বিভিন্ন ভাষাগুলো বিভিন্নভাবে ছড়িয়ে বেড়ে গিয়েছে। তো এইভাবেই এক একটা ভাষা গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। তো আমরা যে ভাষাটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ভাষা। তো বাংলা ভাষা, আমরা জানি যে বাংলা ভাষার উৎপত্তি প্রায় 1500 বছরের বাংলা ভাষা, আর বাংলা ব্যাকরণের উৎপত্তি হচ্ছে মাত্র 250 বছরের। তো এই 1500 বছরের পুরনো একটা ভাষা, যেটার ব্যাকরণ আবিষ্কার হয়েছে অথবা ব্যাকরণ চালু হয়েছে 250 বছর আগে থেকে। তো সেই ভাষার ধ্বনিগুলোকে আমরা একটু করে দেখব। যে আমরা বলছি যে ভাষা হচ্ছে কতগুলো ধ্বনির সমষ্টি আসলে, এবং যেই ধ্বনিগুলো আমরা বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারণ করি, আমরা বাক প্রত্যঙ্গের ব্যবহারের মাধ্যমে আমরা ধ্বনিগুলো সৃষ্টি করি, এবং যে বাক প্রত্যঙ্গের সাহায্যে ধ্বনিগুলো সৃষ্টি করার পর সেগুলো যখন অর্থবহ হয়, অপরের বোধগম্য হয়, তখন সেটা ভাষায় রূপান্তর লাভ করে, সেটা একটা বাক্যে পরিণত হয়। সেই বাক্যটা ভাষার একটা অংশ। তো আমরা সেভাবেই যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আমরা ধ্বনি, বর্ণ, অক্ষর, এই তিনটা বিষয়, একটা হচ্ছে ধ্বনি, একটা হচ্ছে বর্ণ, আর একটা হচ্ছে অক্ষর। এই তিনটি জিনিসকে তোমরা প্রায় সময় গুলিয়ে ফেলো। একটা মানে ধ্বনি বলতে যে আলাদা ব্যাপার, ধ্বনি, বর্ণ এবং অক্ষর, এই তিনটি বিষয় যে আলাদা, এটা তোমরা অনেক সময় সেটা ভুলে যাও, অথবা তোমরা আলাদা করতে পারো না। তো এই জন্য আমরা আজকে আলাদা করে দেখাবার একটু চেষ্টা থাকবে আমার, যে ভাষার যে একক, যেটা ধ্বনি। ধ্বনি হচ্ছে মানুষের, আমি এখানে লিখেছি, ধ্বনি হচ্ছে মানুষের মুখনিসৃত আওয়াজকে, অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। মানুষের মুখনিসৃত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। তাহলে আমরা কথা বলার সময়, এই যে আমি এখন কথা বলছি, এখন আমি ধ্বনি সৃষ্টি হচ্ছে, এটা যদি অর্থবোধক হয় তাহলে সেটা হচ্ছে ধ্বনি। আমার আওয়াজটা যদি অর্থবোধক হয় সেটা ধ্বনি। তাহলে আমরা ধ্বনি, এবং ধ্বনিকে যখন আমরা বইয়ে লিখব, খাতায় লিখব, বোর্ডে লিখব, তখন সেটার নাম হয়ে যাবে বর্ণ। তাহলে সহজ কথা, বর্ণ কাকে বলে যদি আমরা বলি, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বর্ণ বলে। আমরা মুখে উচ্চারণ করলে সেটা ধ্বনি, আর যদি আমরা বোর্ডে লিখি, খাতায় লিখি, কাগজে লিখি, তাহলে সেটা হয়ে যাবে বর্ণ। লিখিত রূপটা হচ্ছে বর্ণ, আর আওয়াজ করে যেটা যদি বলি, সেটা হচ্ছে যে ধ্বনি। তাহলে আমরা বুঝতে পারলাম, ধ্বনি হচ্ছে মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলবো আমরা। আর সেই ধ্বনিটাকে যদি আমরা কোনো চিহ্ন দিয়ে আমরা খাতায়, বইয়ে, বোর্ডে লিখি, তাহলে সেটাকে বলছি যে আমরা ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে, লিখিত রূপটাকে আমরা বলছি যে বর্ণ।
তাহলে ধ্বনি এবং বর্ণ যে আলাদা, এই ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। এবারে আমরা আসবো যে অক্ষরের ব্যাপারে। অনেক সময় আমরা বলি যে অক্ষর মানে হচ্ছে একটা বর্ণকে বলি যে অক্ষর। আমরা অনেক সময় আমরা অনেকের ব্যাপারে দেখি, সেটা অনেক মানুষই এটা ভুল করেন যে একটা বর্ণ দেখেই বলে যে এটা অক্ষর, এই শব্দে 3টা অক্ষর। যেমন আমরা যদি বলি যে কমল, কমলে 3টা অক্ষর বলেন অনেকে। তো এটাকে অক্ষর মানে হচ্ছে একটা শব্দের, আমরা এখানে লিখেছি পরস্পর সম্পর্ক দুঃখিত, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একই বক্ষ স্পন্দনের ফলে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে একত্রে উচ্চারিত হয়ে তাকে অক্ষর বলে। বলছি যে একই বক্ষ স্পন্দন, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে আমরা একটা শব্দ যখন উচ্চারণ করি, তখন সেই শব্দটাকে সাধারণত আমাদের উচ্চারণের সুবিধার জন্য আমরা ভাগ করে উচ্চারণ করি, অথবা আমাদের নিঃশ্বাসটাকে আমরা ভাগ করি। যেমন আমি যদি বলি যে আমি একটা শব্দ নিলাম হচ্ছে কলেজ। কলেজ যদি আমরা উচ্চারণ করি, আমরা উচ্চারণটাকে আমরা নিঃশ্বাসকে ভাগ করে আমরা উচ্চারণ করছি। যেমন হচ্ছে লেজ, আমরা ক লে জ এরকম করে উচ্চারণ করি না। আমরা নিঃশ্বাসকে আমরা বুঝতে পারছি না, হয়তো এটা ধ্বনিবিজ্ঞানে এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা কলেজটাকে আসলে ভাগ করে উচ্চারণ করছি, 2 ভাগ করে। একটা ক, একটা ল একার, একটা লেস, কলেজ, এভাবে। যেমন আমি যদি আমার নামটাকে যদি আমি উচ্চারণ করি পলাশ, তাহলে লাশ, এরকম করে আমি 2 ভাবে ভাগ করে করছি। আমরা যদি বলি যে নসরুল, তাহলে আমরা নসরুলকে আমরা উচ্চারণ করছি নিঃশ্বাসকে 2 ভাগে ভাগ করে। একটা হচ্ছে নস, আর একটা হচ্ছে রুল, 2 ভাগে ভাগ করে আমরা উচ্চারণ করছি। তাহলে এই যে 2 ভাগে ভাগ করে আমরা উচ্চারণ করছি, এই ভাগগুলোকে আমরা বলছি যে অক্ষর। এই 2 ভাগকে আমরা আলাদা আলাদা করে বলছি অক্ষর। তাহলে নসরুলে কয়টা অক্ষর? নসরুলে হচ্ছে 2টা অক্ষর। ওখানে বর্ণের সংখ্যা বেশি, তাহলে এখানে ধ্বনির সাথে বর্ণের সাথে অক্ষরের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে উচ্চারণের। আমরা নিঃশ্বাসকে কয় ভাগে ভাগ করে একটা শব্দকে উচ্চারণ করছি। আমি আর একটা সহজ শব্দ নিই, যেমন আমরা বাংলাদেশ বলছি, আমাদের দেশের নাম বাংলাদেশ। তাহলে আমরা উচ্চারণ করার সময় নিঃশ্বাসকে ভাগ করছি দেশ। তাহলে এখানে হচ্ছে বাংলাদেশ হচ্ছে 3টা অক্ষর যুক্ত হয়ে বাংলাদেশ হলো। আমার নিঃশ্বাসটাকে আমি 3 ভাগ করে তারপর বাংলাদেশ শব্দটা আমি উচ্চারণ করলাম। এই কারণে বাংলাদেশে হচ্ছে 3টা অক্ষর। মানে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে আমি একটা শব্দকে যত ভাগে ভাগ করে উচ্চারণ করব, সেই ভাগগুলোকে আমরা বলছি যে অক্ষর। ধ্বনি হচ্ছে আমার মুখনিসৃত আওয়াজকে, যদি সেটা অর্থবোধক হয় সেটা ধ্বনি। আর ধ্বনিটাকে যদি আমি লিখিত রূপ দিতে যাই, আমি যদি একটা চিহ্ন ব্যবহার করে সেটাকে বসাই, ধ্বনির লিখিত রূপ অথবা চিহ্নকে আমরা বলছি যে বর্ণ। আর অক্ষর হচ্ছে একটি শব্দকে আমরা যত ভাগে ভাগ করে উচ্চারণ করি, সেই ভাগকে বলছি যে আমরা অক্ষর। যেমন আমরা নসরুলে পেলাম যে 2টা অক্ষর, বাংলাদেশে পেলাম যে 3টা অক্ষর। যেমন আমরা কবিতা যদি বলি তা, ওখানে কিন্তু 3টা অক্ষর ওখানে। তো এইভাবে আমাদের যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সেগুলোকে আমরা এইভাবে নিঃশ্বাসকে ভাগ করে আমরা সেগুলো আমরা নিজেরাই প্র্যাকটিস করে বের করতে পারবো যে কোন শব্দে কয়টা অক্ষর ওখানে। আচ্ছা, এরপরে আমরা আসবো যে শব্দ। এখন শব্দ কাকে বলে? আমরা ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ, আমরা জানি। তাহলে আমরা এখানে সংজ্ঞা লিখেছি যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি কোনো ভাব, বিষয় বা বস্তুকে প্রকাশ করে। 3টা জিনিস আমরা বললাম এখানে, 3টা। একটা হচ্ছে কোনো ভাব, কোনো বস্তু অথবা কোনো বিষয়কে যদি প্রকাশ করে, আমরা সেটাকে বলছি যে শব্দ। ধ্বনি বা ধ্বনি সমষ্টি, আমরা কতগুলো ধ্বনি যোগ করলাম, যোগ করার পরে সেটা কোনো ভাবের প্রতীক হলো। যেমন আমরা যদি বলি যে স্নেহ তো দেখা যায় না, স্নেহ হচ্ছে একটা ভাববাচক শব্দ। মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে ভাববাচক। তাহলে এটা হচ্ছে, আমি স্নেহ বললে আমার
আমি বুঝতে পারি যে স্নেহ, মায়া, মমতা এগুলো কী জিনিস আমরা বুঝতে পারি। সুতরাং এটার মাধ্যমে এইগুলোর মাধ্যমে কী হয়, ধ্বনি বা ধ্বনি সমষ্টি যোগ হয়ে একটা ভাববাচক শব্দ হলো। যদি বলি যে আমরা বস্তুবাচক শব্দ, ধ্বনি বা ধ্বনি সমষ্টি যদি যুক্ত হয়ে কোনো বস্তুকে প্রকাশ করে, যেমন আমরা যদি বলি বই, ধ্বনি যোগ আমরা ধ্বনির সাহায্যে একটা বই উচ্চারণ করলাম, ধ্বনি সমষ্টি, তাহলে বই দিয়ে একটা বস্তুকে বোঝাচ্ছে। আমরা যদি বলি যে ধান, আমরা যদি বলি যে পাট, চা, আমরা যদি বলি যে এই যে ফ্যান, লাইট, টেবিল, চেয়ার, তাহলে এগুলো কতগুলো বস্তুকে বোঝাচ্ছে, নির্দেশ করছে। সুতরাং এগুলো হচ্ছে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যোগ হয়ে একটা বস্তুকে নির্দেশ করছে বলে এটা হচ্ছে শব্দ। আরেকটা ব্যাপার আছে এখানে, বিষয়, ভাব, বিষয় বা বস্তুকে প্রকাশ করে। যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যদি কোনো ভাব, বিষয় বা বস্তুকে প্রকাশ করে, তাহলে বিষয় কোনটা, আমরা একটা বিষয়ের নাম বলি এবার। তাহলে যেমন হচ্ছে আমাদের, আমরা যে কোনো একটা বিষয়ের কথা বলি, যে যেমন বাংলা বিষয়, ইংরেজি বিষয়, ইংরেজি বিভাগ, আমরা এভাবে বলছি কথাগুলো। তাহলে এটা একটা বিষয়কে প্রকাশ করছে, একটা আলাদা একটা বিভাগকে প্রকাশ করছে, তাহলে এটা হবে যে বিষয়। অনেকগুলো বিষয় আছে এরকম। তাহলে কোনো যে আমরা বলবো, এইভাবে বলতে পারি যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যদি কোনো ভাব, বস্তু বা বিষয়কে প্রকাশ করে, তখন সেটাকে বলছি যে আমরা শব্দ। যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি কোনো ভাব, বিষয় বা বস্তুকে প্রকাশ করে তাকে শব্দ বলে। তো শব্দ, আমরা জানি যে শব্দের সাথে শব্দ জোড়া লাগালে বাক্য হবে, তারপর বাক্য মানেই হচ্ছে ভাষা, এভাবে আমরা বলতে পারি। তাহলে এইভাবে বলার আগে আমরা আমরা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে আসলে আমরা এখান থেকে শুরু করব, শব্দ থেকে। শব্দ কীভাবে গঠিত হয়, আমরা শব্দ কাকে বলে জানলাম আজকে, ধ্বনি বা ধ্বনি সমষ্টি যদি কোনো ভাব, বিষয় বা বস্তুকে প্রকাশ করে তাকে আমরা বলবো যে শব্দ বলবো। এখন আমরা শব্দ কীভাবে গঠন হয়, শব্দ কীভাবে আমরা বাক্যে প্রয়োগ করব, সেই ব্যাপারটা আমরা আলোচনা করব, এবং শব্দের গঠন প্রণালী কীরকম, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এই আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে ভাষার উৎপত্তি কীভাবে হলো, ভাষা কাকে বলে, এবং ভাষা হতে গেলে কি কি উপাদানের দরকার। আমরা জানিছি যে ভাষা হতে গেলে 6টা উপাদান প্রয়োজন। 6টি উপাদানের একটি হচ্ছে মানব জাতি হতে হবে, বাক প্রত্যঙ্গের ব্যবহার থাকতে হবে, অপরের বোধগম্য হতে হবে, তারপর হচ্ছে অর্থবহ হতে হবে, তারপর হচ্ছে ধ্বনি বা ধ্বনি সমষ্টি হতে হবে, এবং মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, ইশারা ইঙ্গিতে কথা বললে, ভাব বুঝালে হবে না। তাহলে এইভাবে যদি হয় তাহলে তার নাম হবে যে ভাষা। এটা হচ্ছে ব্যাকরণসম্মত সংজ্ঞা, হচ্ছে সেটাই। আমরা ব্যাকরণে যে ভাষা নিয়ে আলোচনা করছি, অথবা আমরা মুখ দিয়ে যে কথাগুলো বলছি, যে ভাষায় যে ভাষায় কথা বলি, আমরা যে বলছি যে প্রায় পৃথিবীতে 7,000-এর মতো ভাষা আছে। আমরা বাংলাদেশে আছে প্রায় 42টি ভাষা বাংলাদেশে আছে। আমরা এখানে লিখেছি, এখানে ভারতে আছে প্রায় 1,700-এর মতো ভাষা ভারতে আছে, ভারতবর্ষে আছে। পুরো পৃথিবীব্যাপী প্রায় 7,000-এর মতো ভাষা, এবং ম্যাক্সিমাম ভাষা আমরা বলেছি যে বিলুপ্তির পথে, অনেকগুলো ভাষা হারিয়ে যাবে। কারণ বড় ভাষাগুলো, মানে বৃহৎ জনগোষ্ঠী যে ভাষাগুলো ব্যবহার করে আন্তর্জাতিকভাবে, সেই ভাষাগুলো আমরা সবাই চাই যে সেই ভাষাগুলো আয়ত্ত করার জন্য। সুতরাং নিজের যে মাতৃভাষা, সেই ভাষাগুলোর যেগুলোর বর্ণমালা নেই, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে, এবং ভাষাবিজ্ঞানীরা, গবেষকরা সেটাই আশঙ্কা প্রকাশ করছেন। তাহলে আমরা ভাষা কাকে বলে সেটা জানলাম, এবং আমরা জানলাম যে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে যেহেতু ধ্বনি। আমরা ধ্বনি কাকে বলে সেটা জানলাম। আমরা জানলাম যে মানুষের মুখনিসৃত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে, এবং আমরা জানলাম যে ধ্বনির পরে বর্ণ মানে কি, ধ্বনির সাথে বর্ণের যে পার্থক্য আমরা জানলাম, সেটা জানলাম যে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, হচ্ছে বর্ণ, লিখিত রূপ বা চিহ্নকে বর্ণ বলছি আমরা। এবং অক্ষর, ধ্বনি, বর্ণ এবং অক্ষর, এই তিনটি অনেক সময় অনেকের বুঝতে সমস্যা হয়ে যায়। অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একটি শব্দকে একই বক্ষস্পন্দনের ফলে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে একত্রে উচ্চারিত হয়, একবারে একত্রে উচ্চারিত করি আমরা যে ধ্বনিগুচ্ছ, যেমন বাংলাদেশ বলছি আমরা বাংলাদেশ, অথবা নসরুল, নসরুল, এভাবে মানে এক নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যে ভাগটা উচ্চারণ করছি, যে অংশটা উচ্চারণ করছি, তার নাম হচ্ছে অক্ষর।
এরপরে আমরা আলোচনা করেছি যে শব্দ নিয়ে। আমরা আরেকবার রিপিট করছি কথাগুলো। আসলে শব্দ হচ্ছে ধ্বনি বা ধ্বনি সমষ্টি। যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি কোনো ভাব, বিষয় বা বস্তুকে প্রকাশ করবে, বস্তুকে নির্দেশ করবে, তাহলে তাকে বলছি যে আমরা শব্দ। যেমন আমরা চারপাশে আমরা যে কথাগুলো বলছি, উচ্চারণ করছি, সবগুলোই হচ্ছে শব্দ, ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ। তাহলে শব্দ কিভাবে গঠিত হয় এবং শব্দগুলো ভাষায় রূপান্তরিত হওয়ার পর আমরা যখন সেই শব্দগুলোকে ভাষায় ব্যবহার করি, আমরা কিভাবে ব্যবহার করি, তারপর হচ্ছে ভাষায় ব্যবহার করার পর শব্দগুলোকে আমরা কি নামে ডাকি, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে, এবং শব্দের শ্রেণী বিভাগগুলো, শব্দ কিভাবে গঠিত হয় সেগুলো আমরা আগামী ক্লাসে সেগুলো জানতে চেষ্টা করব। ততদিন পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত তোমরা তোমাদের এই আজকের পাঠটাকে তোমরা একটু মনোযোগ দাও। তোমাদের যে বই আছে, বইয়ে খুলে একটু করে পড়বে তোমরা, এবং তোমাদের এই যে সামনের যে ক্লাসের জন্য প্রস্তুতি নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভেচ্ছা।